ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি একটা নতুন পডকাস্ট। আজকে কথা বলেছি বন্যাদির সাথে, এবং বন্যাদির মূলত লেখিকা সত্তাটাকেই এই ভিডিওটায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে কবিতার কতটা প্রাসঙ্গিকতা রয়েছে, কবিতার বইয়ের কতটা প্রাসঙ্গিকতা রয়েছে, তাই নিয়ে কথা বলেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের জেনুইন ফিডব্যাকটা জানান। চলুন দেখতে থাকি। কেমন আছো বন্যাদি? ভালো আছি। ওকে, অ্যান্ড মেনি কংগ্র্যাচুলেশনস। কালকেই তুমি হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেয়েছো, তো কেমন লাগছে? ভালোই লাগছে। আই ডোন্ট নো, দেখ আমি ওখানেও বলেছি, ফেসবুকে আমার পোস্টও লিখেছি যে আমি কতটা ইনফ্লুয়েন্স করতে পেরেছি মানুষকে আমি জানি না, বাট এইটুকু যে কালকে যখন অ্যাওয়ার্ডটা নিয়ে এসেছি বাড়িতে এমন একটা জায়গায় রেখেছি যে ঘুম থেকে উঠলেই আমার চোখে পড়বে অ্যাওয়ার্ডটা। তো যখনই ঘুম থেকে উঠে চোখে দেখবো অ্যাওয়ার্ডটা, তখনই আমার মনে হবে যে নো, আই হ্যাভ টু বি আ বেটার পার্সন। কারণ মানুষ আমাকে এই ট্যাগটা দিয়ে দিয়েছে, আই ক্যান ইনফ্লুয়েন্স পিপল, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ব্যাড ইনফ্লুয়েন্স, আই ওয়ান্ট টু বি আ গুড ইনফ্লুয়েন্স টু দি সোসাইটি। সো ইয়া, মানে আমি কতটা ইনফ্লুয়েন্স করতে পেরেছি জানি না, বাট আই উড বি আ ভেরি গুড পার্সন, বেটার পার্সন। ওকে, খুব ভালো লাগলো কথাটা শুনে। জাস্ট এই কনভারসেশন থেকে একটা কথা মাথায় আসছে যে যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে ইনফ্লুয়েন্সার ট্যাগটা দেওয়া হচ্ছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? দেখ, ফার্স্ট অফ অল আমি নিজেকে এখন অবধি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বলি না, কারণ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার ইজ অলসো আ জব প্রোফাইল, ঠিক আছে, যেখানে ডেডিকেটেডলি তোকে কাজ করতে হয়, অ্যান্ড সেখানে গিয়ে দাঁড়িয়ে তোর সেরকম ডেডিকেটেড প্যাশনেট ওয়েতে তোর একটা সেট আপ দরকার, একটা ক্যামেরা দরকার, সেই দরকার। আমি বলি না কারণ নিজেকে, হ্যাঁ আমি লিখি, নিজেকে কেন বলি না সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, কারণ আমার কাছে ফার্স্ট অফ অল সেই টুলসগুলো নেই, ওরকম অত ভালো কম্পিউটার নেই, অত ভালো ক্যামেরা নেই, অত ভালো সাউন্ড নিয়ে নেই, টাকা নেই যে স্টুডিওতে গিয়ে রেকর্ড করবো, অ্যান্ড সময় নেই সব থেকে বড় কথা। কারণ আমার প্রচুর বই বিক্রি হয়, বিশ্বাস কর, কিন্তু যেই রয়্যালটির টাকা আমি বছরে একবার পাই সেটা আমি মাসে মাইনে আমার হাফ। বুঝতে পারছিস, মানে আমি যেটা মাসে মাইনে পাই তার হাফ টাকাও আমি বছরে একবার রয়্যালটিতে পাই না, ঠিক আছে। আমার মধ্যে প্রচুর বই বিক্রি হয়, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার চাকরিটা আমার কাছে মেন জিনিস। তো আমি নিজেকে সোশ্যাল মিডিয়া মানে কন্টেন্ট ক্রিয়েটার বলি না, বাট ইনফ্লুয়েন্সার না, আমার কাছে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য ইউ নিড নট টু বি অন সোশ্যাল মিডিয়া, বা ইউ হ্যাভ টু বি অন সোশ্যাল মিডিয়াটা একটা মাধ্যম। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি হতো, বই, সিনেমা, তারা ইনফ্লুয়েন্স করতো, বা খবরের কাগজ। এখন সোশ্যাল মিডিয়া, তো আলাদা করে সোশ্যাল মিডিয়া না বললেও কন্টেন্ট ক্রিয়েটার বললে হলো। আমার কাছে ইনফ্লুয়েন্সার তারাই যারা মেক্স আ চেঞ্জ ইন দ্য সোসাইটি, মেক্স দ্য সোসাইটি টু থিঙ্ক টুয়াইস কি আমি ঠিক করছি কি না করছি। সো ইট ক্যান বি আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইভেন মানে ইট ক্যান বি আ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, সরি, অ্যান্ড ক্যান অলসো বি সামওয়ান হু ইজ, মানে একজন যে ধর মানে এখানে তোর রাস্তায় দাঁড়িয়ে চপ বেগুনির দোকান দিচ্ছে, অ্যান্ড সেই টাকাটা দিয়ে নিজের সন্তানকে বড় করছে, বর ছেড়ে দিয়েছে, তারপরেও একবারও সিঙ্গেল হ্যান্ডেডলি ফ্যামিলিটাকে চালাচ্ছে, সেও আমার কাছে ইনফ্লুয়েন্সার। কারেক্ট। সো এটাই কোয়েশ্চেনটা, যে আজকে যে একটা গানের সাথে লিপসিং করে লক্ষ লক্ষ ফলোয়ার, যে ধরো জাস্ট ট্রেন্ডিং গানগুলোতে রিল বানিয়ে যে ফলোয়ার, সেও কি ইনফ্লুয়েন্সার? দেখ, ফলোয়ার্স তো প্রচুর মানুষের থাকতে পারে, ঠিক আছে, ফলোয়ার্স তো হিটলারেরও ছিল। হিটলার কি পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলেছে এখনো? তো এবার হ্যাঁ, হিটলার হয়তো কারোর কাছে এখন অনেক জায়গায় গিয়ে কোনো মানুষের কাছে মতাদর্শ হিসেবে হিটলারের মতাদর্শ ঠিক, কিন্তু আমাকে দেখতে হবে যে পজিটিভলি ইনফ্লুয়েন্স। তো আমার মনে হয় যে যার বেশি ফলোয়ার্স তাকে একটু ইনফ্লুয়েন্সার বলে দিতে পারি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, এগুলো না আমার কাছে ইনফ্লুয়েন্স, যে ইনফ্লুয়েন্স করছে, হ্যাঁ, এবার সেই মানুষটা যদি অন্য কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে যে আমিও লিপসিং করে ফলোয়ার্স বাড়াতে পারি, তাহলে দ্যাট ইজ ইনফ্লুয়েন্স, কিন্তু আমি তাদেরকে ইনফ্লুয়েন্সার মনে করি না। আমার কাছে ইনফ্লুয়েন্সার
হবে হু ইজ মেকিং আ চেঞ্জ ইন দি সোসাইটি। আমার কাছে ইনফ্লুয়েন্সার তসলিমা নাসরিন, আমার কাছে ইনফ্লুয়েন্সার স্বস্তিকা মুখার্জি, আমার কাছে ইনফ্লুয়েন্সার নীনা গুপ্তা, আমার কাছে ইনফ্লুয়েন্সার সুন্দর পিচাই। ঠিক আছে, মানে আমি যদি জীবনে একবার ডেট করার সুযোগ পাই সুন্দর পিচাইকে ডেট করবো। ঠিক আছে, নট দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন ইন দি ওয়ার্ল্ড, মানে ব্র্যাড পিটকে সামনে রেখে দিবি আর সুন্দর পিচাইকে রেখে দিবি, আই উড অলওয়েজ চুজ সুন্দর পিচাই। তো দ্যাটস মানে কে কীভাবে কাকে ইনফ্লুয়েন্সার ভাবছে। তো আমি কাউকে বলবো না যে সে ব্যাড ইনফ্লুয়েন্স বা খারাপ মানে গুড ইনফ্লুয়েন্স, বাট হ্যাঁ তাকে তখনই বলবো ব্যাড ইনফ্লুয়েন্স যে সোসাইটিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো কেউ যদি সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়িয়ে সেখান থেকে আয় করে আমার কোনো প্রবলেম নেই, বাট আমার প্রবলেমটা এটাই হচ্ছে যে সেই ইনফ্লুয়েন্সার বলে আমাকেও তাকে ইনফ্লুয়েন্সার ভাবতে হবে সেটা নয়। আমার মতামত আলাদা, তাদের মতামত আলাদা। গ্রেট, আমার তোমার নামটা খুব পছন্দ। ওকে, সো হোয়াটস দ্য হিস্ট্রি বিহাইন্ড দিস নেম ফর ইয়োরসেলফ? আচ্ছা, তাই তো, বন্যা নামটা। সো আমার পিতৃদত্ত নাম অভিষেক, আই এম আ ট্রান্স ওম্যান। তো এবার আমি মানে আমার বাবা নামটা দিয়েছে, মা বাবা সবাই নামটা দিয়েছে, বাট আই ফিল লাইক আ উমেন। আর আমার এই নামটাই পছন্দ হয়েছে। অনেকেই বলেছে যে বন্যার তো অনেক রকমের মানে নেগেটিভ, বন্যা মানে নেগেটিভ একটা, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বন্যার যে পজিটিভ দিকটা, বাঁধ ভাঙা, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কারোর কথা শুনছে না, এই জায়গাটা। ওকে, এবার হাউ ডিড বন্যা হ্যাপেন? আমি রবীন্দ্রনাথের ফ্যান বলে না। আমি যখন ফেসবুকে লেখালেখি শুরু করি 2011, 12, 13, তখন আমি একটা সিরিজ লিখতাম সূর্য বন্যা বলে, যারা আমাকে প্রথম থেকে ফলো করে তারা দেখছেনে। দুর্ভাগ্যক্রমে আমার প্রোফাইলটা ডিলিট করে দেওয়া হয়েছিল, বাধ্য করে ডিলিট করে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণবশত। তো সেই সব লেখাগুলো চলে গেছে। কিন্তু বন্যাকে আমি ঠিক যেইভাবে সাজাতাম, রাজনৈতিক একটা মতাদর্শ রয়েছে, একটুখানি ন্যাকা, প্রচণ্ড ন্যাকা, শাড়ি পরতে ভালোবাসতো, এরকমই চুল রাখতো। আমি না পরে গিয়ে দেখলাম মানে when I am transforming into a woman, I am inspired by বন্যা, যে বন্যা চরিত্রটা আমি লিখতাম। তো আমি না তাই জন্যই আমার নামটা বন্যা রেখেছিলাম। কোনোভাবেই রবীন্দ্রনাথের শেষের কবিতা আমার খুব পছন্দের বলে নয়। হ্যাঁ, অবভিয়াসলি শেষের কবিতা পছন্দ, কিন্তু তার থেকে বেশি পছন্দ আমার চোখের বালি। তাই তো আমি নিজের নাম বিনোদিনী রাখতে পারতাম বা আশালতা রাখতে পারতাম। বা শেষের কবিতার পছন্দের চরিত্র হচ্ছে আমার কেতকী, মানে কেটি, তাহলে আমি কেটি রাখলাম না কেন? বন্যা না ওইভাবে হয়েছে, রবীন্দ্রনাথ থেকে নয়। বন্যা ওই যারা আমাকে চেনে তারা আমাকে অনেকে বলেছিল যে কি মানে লেখিকারাই পারে হয়তো নিজের ভবিষ্যৎ লিখতে। আমি হয়তো সেই সময় বন্যাকে লিখেছিলাম, আজকে সেই বন্যা আমি। হ্যাঁ, শেষের কবিতায় তো তাও বন্যা নামটা অমিত রায়ের দেওয়া, মানে লাবণ্য থেকে বন্যা, রাইট, আর তুমি নিজে রেখেছো, দ্যাটস গ্রেট। একটা কথা জিজ্ঞেস করছি, ডোন্ট মাইন্ড। ওকে, আমি অনেকের কাছে শুনেছি মানে আফটার দে আর ট্রান্সফর্মড, তারা আগের নামে ডাকলে রাগ করে, তারা তার নিজের নামটাই, এখনকার নামটাই কেন বলবে? দেখ, কারণ তুমিও যেমন বলে তোমার পিতৃদত্ত নাম, কিন্তু কি বলতো, যে যখনই আমি আগের নামটা আমাকে ডাকি, কেউ অভিদা বলে ডাকে, এখনো কিছু কিছু বান্ধবীরা রয়েছে, তারা, আমি চাইবো তারা এই পডকাস্টটা দেখুক, তারা আমাকে বলে যে আমি তো তোমাকে অভিষেক নামেই চিনি, অভিদা নামেই চিনি, অভিদা বলেই ডাকবো কারণ তোমাকে আমি ভালোবাসি। কিন্তু ওটা নয়। তোরা তো আমাকে এই ট্রানজিশনটা ধরে দেখছিস, পিরিয়ডটা দেখছিস, কতটা স্ট্রাগল করেছি এই জায়গাটায় পৌঁছাতে। এখনো মানুষ কোনো কন্ট্রোভার্সির কিছু হলে বা আমাকে ছোট করতে হলে এটুকুই জিজ্ঞেস করে, যতই কিছু করে নাও শাড়ির তলায় তো, এই কথাগুলো বলে। ঠিক আছে, কতটা স্ট্রাগল করেছি শুধুমাত্র, মানে আমাকে বলতো শরদিন্দু যে তোকে কোনোদিন শুধুমাত্র তুই একটা সিসজেন্ডার ছেলে হওয়ার জন্য তোকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে? নিজে একটা ছেলে বলে। আমাকে কিন্তু নিজেকে নারী বলার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এই নামটা চেঞ্জ করার জন্য 5,500 টাকা নিয়েছে আধার কার্ড অফিস থেকে আমার। ঠিক আছে, 1 বছরের একটা মানে আমাকে এজেন্সি ধরে 1 বছর ধরে, যেখানে সব রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যে তুমি শুধুমাত্র যাও, আইডেন্টি প্রুফস দেখাও, তোমার নাম চেঞ্জ হয়ে যাবে, যেটা 50 টাকা অন্য মানুষ দিলে। বাট বিং আ ট্রান্স উমেন, সেখানে গিয়ে আমার 5,500 টাকা লেগেছে। ঠিক আছে, তারপর প্যান কার্ডেও তাই হয়েছে। প্যান কার্ডেও আমার যেখানে 150 টাকা লাগে, যেখানে আমার 750 টাকা লেগেছে। ঠিক আছে,
তারপর হচ্ছে যে সারাক্ষণ মানে এই ভাই তুই তো ছেলে, তুই তো হিজড়া, তুই তো এগুলো শুনতে শুনতে ওখান থেকে যখন আইনের কাছ থেকে এই স্বীকৃতিটা পা, এতগুলো বছরের স্বীকৃতিটা পা, এই জায়গাটা যখন জিতে নিয়েছে, আমার জিতটাকে সাকসেসটাকে ইয়ে করে আমাকে যখন এই অভিষেক বলে কেউ ডাকতে, আমার না মনে হয় যে আমি কি আবার আমি হেরে গেলাম, হ্যাঁ আমি তো লড়লাম তো এইটার জন্যই, লড়লাম তো ওই নামটাকে। আমি অস্বীকার করি না, আমি এইমাত্র বললাম পিতৃদত্ত নাম, কিন্তু বাবা মার তো সব জিনিস তো নিয়ে আসতে পারিনি। বাবা তো আমার জন্য সম্পত্তি রেখে গেছে, সেগুলো তো আমি নিতে পারিনি, সেগুলো তো হয়নি বিকজ আমার ট্রান্সফরমেন্ট, সেগুলো আমার পরিবারের কাছে চলে গেছে। তো বাবা তো অনেক কিছুই রেখে গেছে, সেগুলো নিয়ে আসতে পারিনি, তাহলে নামটাও নিয়ে আসতে বইব কেন? কারেক্ট। হ্যাঁ, আমি অস্বীকার করি না যে আমার নাম অভিষেক ছিল, বাট আমার ভালো লাগে না শুনতে। কারেক্ট। কেন যেই পাস্ট হরিবল এক্সপিরিয়েন্সগুলো থেকে বেরোনোর চেষ্টা করলাম এতদিন ধরে, কেন সেগুলোকে বারবার এবার অনেকেই বলতে পারে নিজের রুট ভুলে যাওয়া উচিত, মানে উচিত নয়। হ্যাঁ, হয়তো আমার রুট, কিন্তু তুই বলতো একজন মহিলা, ভুলে তো যাচ্ছি না, আমি তোটাকে লুকিয়ে রাখতে, কারণ একজন মহিলা বা একজন মানুষের যদি তার কোনোদিন চাইল্ডহুড ট্রমার এক্সপিরিয়েন্স থাকে, ধর তার যদি চাইল্ডহুডে মানে ছোটবেলায় মোলেস্টেশন হয়ে থাকে, সে কি ওটা সারা জীবন মনে রাখতে, ওরা এক্সপেক্ট করবি সারা জীবন মনে রাখতে? ঠিক সেই রকম, বরঞ্চ তাকে ভুলতেই চেষ্টা করাবো। আমাকে কেন ভুলতে চেষ্টা করানো হয় না যে আমাকে ছোটবেলায় হাফ লেডিস বলা হতো, আমাকে ছোটবেলায় ছক্কা বলা হতো, আমাকে এখনো বলা হয়, এরকম নয়, কম বলা হয়। আমি তো দেখ, আমি অনেক কিছুই হতে চেয়েছি, তার মধ্যে সব থেকে বড় হতে চাওয়াটা বা হতে পেরেছি সেটা হচ্ছে আমি একজন নারী হতে পেরেছি, সেটা আমাকে সরকার আমাকে স্বীকৃতিটা দিয়েছে, আমার আইন আমি লড়ে নিয়েছি, এটা আমার অধিকার ছিল, কিন্তু এটা লড়ে নিয়েছি। এই লড়াইটাকে চলো না সেলিব্রেট করি। অনেক জীবনে তো আজকে আমার 30 বছর বয়স, জীবনে 29টা বছর তো আমাকে অভিষেক বলে রেখেছে, আর বাকিটা বন্যা বলে ডাকা যায় না। নিশ্চয়ই। খুব সুন্দর লাগছে কথা বলে। তোমার পোয়েট্রির প্রতি ইন্টারেস্ট আসলো কি করে? মানে উই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য মানে ব্যাড পার্ট। না, ইটস আ ব্যাড পার্ট, বাট পোয়েট্রির প্রতি ইন্টারেস্টটা মজাদার, ঠিক আছে? তো ছোটবেলায় সবাই আই ওয়াজ আ অ্যাভারেজ স্টুডেন্ট। এবার এখন যদি আমি মার্কসগুলো বলি, তখন বলি তাহলে তোরা বলবি ইউ আর আ গুড স্টুডেন্ট। আমি 80, 70 এগুলো পেতাম, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভারেজই, কারণ আমাদের ক্ষেত্রে মানে গুড স্টুডেন্টসরা পেতে হচ্ছে 90 অ্যান্ড ভেরি গুড স্টুডেন্টসরা 100, ইভেন ক্লাস 6, 7, 8, 9 অব্দিও। তা আমাদের সময় পড়াশোনাটা সত্যি আমরা আর কিছু না করি পড়াশোনাটা করতাম, কারণ আমাদের হয়তো ফোন টোন ছিল না, তো পড়াশোনাটাই একটা আমাদের কাছে এন্টারটেনমেন্টের মতো ছিল। আই ওয়াজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে কিছুই পারতাম না, ব্যাট বল খেলতে পারতাম না, পিটি করতে পারতাম না, গানটা তো খুবই বাজে গাই, তো প্লিজ আমাকে কেউ কোনোদিন গান গাইতে বলবেন না। কোয়ারে গেছি, কোরাসে গান গাইছে সবাই, সেখানেও আমার সুরটা যে বাজে সেটা বুঝে দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে। তো কিছু একটা করতে হবে যাতে আমি ক্লাস বাঙ্ক করতে পারি, ঠিক আছে, 0 পিরিয়ডে। তো আমি আবৃত্তি করার চেষ্টা করি, কিন্তু এবার আবৃত্তি করতে গিয়ে আমার মুখস্থ হচ্ছে না। আমি তো ইতিহাসও মুখস্থ করতাম না, আমি সবসময় শুধুমাত্র জটটা পড়ে জিনিসটা পড়ে নিয়ে ডেটসগুলো মনে রেখে এগুলো। তো আমি প্রথমবার নিজের একটা কবিতা লিখে পাঠ করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম কলেজে, না ফার্স্ট হয়েছিলাম, শাশ্বতী ম্যাম দেখলে বুঝতে পারবে ভিডিওটা, ফার্স্ট না সেকেন্ড হয়েছিলাম। কিন্তু আমাদের কলেজে স্কুলে 11 না 11-এ, তো তখন আমাদেরকে বলা যেত না যে আমরা নিজেরা লিখেছি, তখন বলতে হতো কবি অপরিচিত। তো আমার প্রথম কবিতাটাই ছিল পণ প্রথার বিরুদ্ধে, ঠিক আছে, তো নিয়ে লিখি, তারপরে বহুদিন লিখিনি, তারপরে 2013-তে আই কেম আউট অফ আ ভেরি টক্সিক রিলেশনশিপ। আমাকে মারধর করতো, অন্য জায়গার সাথে শুয়ে আসতো ছেলেটি, তাকে জিজ্ঞেস করলে আমাকে প্রচুর মারতো, আমার দেখ নিচে একটা দাঁত নেই, মেরে ভেঙে দিয়েছিল, ঠিক আছে, ম্যাডাক স্কোয়ারে আমার জামা টেনে ছিঁড়ে দিয়েছিল, ঠিক আছে, জাস্ট তোকে জিজ্ঞেস করেছিলাম ওয়াই ডিড ইউ ওয়েন্ট অ্যান্ড ডু আ গ্রুপ সেক্স, ঠিক আছে, জিজ্ঞেস করেছে ম্যাডক্সে। রাত্রির তখন মানে সপ্তমী, রাত্রির 1টা না 2টো বাজে, সপ্তমীর দিন 2013, জামা টেনে ছিঁড়ে দেয়। আমি জামাটাকে এরকম করে ধরে বলি যে বাবু অ্যাটলিস্ট আমাকে মেট্রো অব্দি ছেড়ে দিয়ে, বলে যে তোর জন্য আমি আমার পুজো মাটি করবো। তারপরের দিনও আমি এত প্রেম ভাব আমার, তারপরের দিনও ওর সাথে মিট করতে গেছি, তারপরের দিনও একটা দাদা আমাকে এসে জিজ্ঞেস করেছে কেমন আছিস। এবার সেই দাদাটা ওর সাথে আমাকে সম্পর্কে যেতে বারণ করেছিল, আর ওটাও দেখে নিয়েছে যে যেই দাদাটা ওর সাথে সম্পর্কে যেতে বারণ করেছে তার সাথে আমি কথা বলছি বলে আমাকে ম্যাডাক্সে অষ্টমীর দিনও মারধর করে। কিন্তু একাদশীর দিন আমি ওকে দেখতে পারি আমারই পাশের বাড়িতে অন্য একজনের সাথে মানে অপরিস্থিতিকর
অবস্থায় রয়েছে, সেদিনকে আই ডিসাইডেড কি বেরিয়ে আসবো। এবার বেরিয়ে আসার জন্য না মানে একটা সম্পর্ক টক্সিক, আমি প্রচণ্ড মেন্টালি ইল হয়ে পড়েছিলাম। মানে টাওয়াল নিতাম, চাদর নিতাম, নিয়ে এতটা অব্দি গিলে নিতাম, গিয়ে নিয়ে চিৎকার করে কাঁদতাম যাতে আওয়াজটা নিচে না যায়। বাট আই থট অফ হিলিং মাইসেলফ, আর আমি তখন থেকে লেখা শুরু করি। তখন তো বাংরেজিতে লিখতাম, আমি AMITUMI, ওখান থেকে আজকে এখানে আমি যা হয়েছে তো মানে ইট ওয়াজ আ ডেস্টিনি। যাই হোক, সো ডিরেক্ট কবিতার অ্যাসপেক্টেড হচ্ছে। হ্যাঁ, সো কি বলবো, আমার এটা ব্যক্তিগত মতামত, তোমার হয়তো ভিন্ন মতামত হতে পারে। সমকালীন পরিস্থিতিতে কবিতা আমার মনে হয় একটু বেশিভাবে বিপন্ন, মানে তাও গল্প সাহিত্য রচনাবলী একটু তাও চলছে, কবিতা পাঠকের সংখ্যা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে গেছে, এবং আমার মনে হয় ভবিষ্যতে হয়তো আরও কমে যাবে। সো হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ হ্যাপেনিং? আমার মনে হয় না কবিতা বিপন্ন। আমার কি মনে হয় কি বলতো, যে কবিতা না ভীষণ, আমরা সাহিত্যের শুরু থেকেই কবিতাকে ভীষণ অ্যাভেলেবেল করে দিয়েছিলাম মানুষের কাছে। কবিতা পাঠের অনুষ্ঠানে যখনই কবিতা পাঠ করতে আসে, এই যে এবার উনি বলবেন বলে উনি কবিতাটা বলে নেমে যাচ্ছে, বলে যাচ্ছে, মানে সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন নয়। মানে লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম চকলেটস দেওয়া হয়, সেরকম কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতা পাঠ করে দেওয়া হচ্ছে। আমি যখন অনুষ্ঠান করতে যাই, লোকে এখনও অবধি, মানে যারা সাউন্ড ম্যান, যারা লাইটস ম্যান, তারা আমি যখন স্টেজে অনুষ্ঠান করতে যাই, তারা হকচকিয়ে যায়। মানে কারণ তাদের কাছে তো এই মানে আন্ডারস্ট্যান্ডিংটা নেই যে কবিতার বলার সময়ও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে ওরকমভাবে, ওই রকম আলো লাগে, একটা মানুষ ওই রকমভাবে কানেক্ট করতে পারে। তো ওরা চুপচে এমনি ভুলভাল, যেরকম একটা, যেরকম সারাক্ষণ হলে লাইট জ্বলছে সেরকম হলে লাইট জ্বলিয়ে এসে, তো আমি যখনই ডিমান্ড করি যে না দাদা এই লাইটটা এরকম হবে, এরকম, ওরা একটু হকচকিয়ে যায়। তো কবিতা যে একটা পারফরম্যান্স, আমরা কবিতাটাকে না এত মানুষের কাছে দুটো জিনিস করে রেখেছি। এক হচ্ছে কবিতা কেউ বুঝবে না, এটা বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়েছি যে কবিতা তোমরা বুঝবে না। কেন বুঝবে না? মানুষকে বোঝাতে হবে। অঞ্জন দত্তের একটা ছবি রয়েছে, রঞ্জন আমি আর আসবো না। অঞ্জন দত্ত বলে যে তুমি যদি মানুষের কাছে পৌঁছাতে চাও তাহলে তুমি কলের কথা বলো, জলতলার কথা বলো, কলতলার কথা বলো, চাঁদ তারা সূর্যের কথা দিয়ে কিছু হবে না। কারণ একটা মানুষ যিনি সারাক্ষণ অফিস করে আসছে, সে চাঁদ তারা সূর্যের কথা ভাবে না। সে ভাবে অফিস করে এলে আমার ঘরে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে আমাকে হাত পাখাটা জোগাড় করতে হবে, তাহলে সেখানে আমি তোমার জন্য চাঁদ সূর্য তারা আনবো না, আমি তোমার জন্য লোডশেডিং হলে হাত পাখাটা নিয়ে আসবো। এইটা তুমি লেখো, কবিতা মানুষের কাছে পৌঁছে যাবে। রচনাবলী সাহিত্য ইজ মাচ মোর মানে রচনাবলী বা গল্প ইজ মাচ মোর রিয়ালিস্টিক রিলেটেড, তো তাই জন্য মানুষ আরো বেশি কানেক্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় না, আমার কবিতা তো মানুষ ভালোই পড়ে, আমার কবিতা তো পড়ছে না, আমি তো কবি হিসেবেই আমার হয় না, বিপন্ন হয় না। টোটালি এগ্রিড উইথ ইউর পয়েন্ট। তুমি যদি একজন কাউকে স্টেজে দাঁড় করিয়ে তাকে প্রপার, তাকে নাচার জন্য তুমি ইনভাইট করেছো, সে নাচছে, তার ব্যাকগ্রাউন্ডে সত্যি একদম পুরো একটা ফ্যাকাশে ধূসর, কেউ কিন্তু ব্যাপারটা এনজয় করবে না। কবিতা পাঠের অডিয়েন্স আর কবিতা যারা কবিতা পাঠ করে তারাও ভাবে যে বাবা কতক্ষণ আমারটা বলে, মানে অডিয়েন্স শুনছে কি না এটা না, কিন্তু আমার মধ্যে কি বলতো, আমার মধ্যে একটা খিদে মানুষের হাততালি নেওয়ার একটা খিদে। মানে আমি লোকে হাসে, লোকে ভাবে হচ্ছে মানে পাগলি, আমি বলি আমি যদি দেখি আমার কবিতা পাঠের মাঝখান থেকে কেউ উঠে অন্য কারোর সাথে কথা বলছে, আমি কিন্তু আবার প্রথম থেকে শুরু করব। যদিও আমি যখন কবিতা পাঠ সম্ভব কি আমি তাই করি, ওকে আমি তাই করি। আমি আগে থেকেই বলে রাখি, আপনার যদি বেরিয়ে যেতে হয় বেরিয়ে যান প্লিজ, যে কজন শুনবেন, একজন শুনলেও মন দিয়ে শুনুন। যদি আমার কবিতা মানুষে মন দিয়ে শুনে, মানে এইভাবে মানুষকে এনগ্রেজ করতে হবে। আমি জোর করে বলছি না, তো আমি বলছি বেরিয়ে যায়। কিন্তু আপনি যদি কথা বলেন তাহলে তো আমারও, কারণ আমি সময়টা দিচ্ছি, আমি আমার শিল্প আপনাকে দেখাচ্ছি, দেখুন, তারপর বিচার করুন কি লিখেছে, কি বাজে লিখেছে। ভাই এই মেয়েটা পুরুষদের বুকের লোম নিয়ে লিখে, সেটা পরে আগে শুনে বলুন তারপর। এই কবিতা, শুধু কবিতা আমি বলবো না, পুরো বই রিলেটেডই আমি বলছি, যে এই ফেসবুক শর্টস, ইনস্টাগ্রাম রিলস, তারপর তোমার ফেসবুক ওয়াচ ভিডিওস আর ইউটিউব শর্টস যেগুলো আসে, সেগুলো আসার কারণে মানুষের
অ্যাটেনশন স্প্যানটা অনেক কমে গেছে। মানে দে আর ওয়াচিং ভিডিওস ফর 30 সেকেন্ডস, সোয়াইপিং আপ অর সোয়াইপিং রাইট, তারপরে একটা অন্য ভিডিওতে চলে যাচ্ছে, মানে কি নিজের এঙ্গেজমেন্টটাকে এদিক থেকে ওদিকে সরাচ্ছে। সো সেইটা কি কোনো একটা এফেক্ট ফেলেছে যে সে ঘন্টার পর ঘন্টা বসে অ্যাটেন্টিভলি একটা বই পড়তে পারবে না, একটা কবিতা পড়ে সেটার যে অন্তর্নিহিত অর্থটা আছে সেটা খুঁজে বার করতে পারবে না, বা সেটাকে অ্যানালিসিস করে সেটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবে না? সেটা কি কোনোভাবেই সোশ্যাল মিডিয়া সেটা এফেক্টটা ফেলেছে? দেখ, অবশ্যই ফেলেছে। আমাদেরকে প্রচণ্ড ফাস্ট করে দিয়েছে, মানে ফাস্ট অ্যান্ড বিজি করে দিয়েছে। আমি নিজেই তো রাত্রিবেলা এরকম করে স্ক্রল করে মিমস দেখি, ঠিক আছে, মানে মিমস দেখি, রিলস দেখি, সরি মিমস দেখি না, রিলস দেখে যাই। সেখানে গিয়ে আমি বহুদিন হয়ে গেছে, আমি ভুলে গেছি যে আমি কতক্ষণে একটা বই নিয়ে পড়েছি, বা আমি হয়তো এতটাই বিজি, আমি একটা গোটা সিনেমা, 2 ঘন্টার সিনেমা আমি যদি উইকডেজে দেখি আমার সারা সপ্তাহ লাগে দেখতে। কারণ আমি যতটুকু টাইমে তোর ডিনার করবো ততটুকু টাইমে এই সিনেমাটুকু দেখবো, তারপরে ইয়ে করে দেবো। মানুষ প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, মানুষ এটা কমিয়ে দিয়েছে। আবার আমার খুব মনে হয়েছে, জানিস তো, দিস ওয়াচ টাইম ভিডিওস, দিস ফেসবুক রিলস হ্যাভ ওয়ার্কড অ্যাজ আ ফিল্টার। এইবার যেই কজন পাঠক আমরা পাবো সেটা একদম বেশি ফিল্টার্ড পাঠক পাবো, যে সাহিত্যটা বোঝে, যার সামনে তুই সব কিছু মানে আমার সামনে যেরকম তুই লুচি বিরিয়ানি রেখে দিলে আমি বিরিয়ানিটাই নেব, বিকজ আই হ্যাভ দিস লাভ ফর বিরিয়ানি, সেই রকমই আমি এখন যেই পাঠকগুলো পাবো আমি ওই ফিল্টার্ড পাঠক পাবো। তো সেইটুকুই পড়া। আর আমি তো বারংবারই বলতেইছি, এখানেও বলছি যে আমার তো কবিতার বই বিক্রি করে টাকা আসে না, আমার তো সংসার চলে না। আমার সংসার তো চলে না, আমার সংসার চালানোর জন্য আমার চাকরি রয়েছে। হ্যাঁ, এবার তা বলে কি আমি রয়্যালটির টাকা নেবো না? নিশ্চয়ই নেবো, ওটা আমার অধিকারের টাকা, কারণ আমার বই বিক্রি করেও তো পাবলিশার ব্যবসা করছে। কিন্তু আমি যেই পাঠকগুলো পাবো ওইগুলো জেনুইন পাঠক পাবো, আমার সাথে ছবি তোলার জন্য আমার বই কিনবে এরকম পাঠক নয়। কারণ আমি দেখেছি এরকম অনেক মানুষকে বইমেলায় গিয়ে যাদের হয়তো 1000 কপি বিক্রি হয়েছে জাস্ট বিকজ, কারণ তারা বলে রেখেছে যদি আমার সাথে ছবি চাই আমার বই কিনবে। কারেক্ট। আমি তো দেবো একটা ফার্স্ট পেজে। আমি কিন্তু আমাকে যারা আমার জানে, যারা আমার বই কিনতে যায়, তারা মেলাতে আমাকে অর্ধেক সময় খুঁজেই পায় না। আমি এর ওর দোকানে ঘুরে বেড়াই, আমি খাবারের দোকানে ঘুরে বেড়াই, আমি বাইরে চা খেতে যাই, অন্য কোনো বই, আমি অনুত্তমাদির বইয়ের দোকানে গিয়ে অনুত্তমাদির বইটা গিয়ে নেড়ে চেড়ে দেখি, পড়ি। তো আমার পাঠক জানে যে আমার কাছে পৌঁছাতে হলে আমার লেখাই মাধ্যম, বা আমার সামনে যদি আমার সাথে কথা বলতে আমার বই না নিয়ে আসলেও হবে। আমি তো মানুষকে এটাও বলি, ভাই তুই কিনেছিস না, তোর বন্ধুকে দিয়ে দিবি পড়তে। আবার ও কেন আরেকটা, না আমি সংগ্রহ করে রাখতে চাই, বললাম সংগ্রহ করে ও তুই 1 মাস রাখবি, ও 1 মাস। আমি এরকমই। খুব ভালো লাগছে কথা বলে, সিরিয়াসলি। সো ইফ আ রাইটার he writes very well, okay, মানে I'm not talking about the any Facebook কবি বা or something else. So না, আমি একটা জিনিস বলছি, ফেসবুক কবিতা কি, না আমি মানে না আমি তোকে বলে রাখি না, অনেকেই বলে হুম, কোট অ্যান্ড কোট ফেসবুক কবি, আমি এটা শুনেছি। আচ্ছা, আগে যখন ফেসবুক ছিল না, মানুষ তখন পত্রিকায় লিখতো, ঠিক আছে, ম্যাগাজিনে লিখতো, বইয়ে লিখতো, তো তখন কি তাদেরকে পত্রিকা কবি বলা হতো? তাদের কি খবরের কাগজ কবি বলা হতো? একজন এডিটর ছিল তখন, হয়তো 50টা লেখা 50টা কবি পাঠালে হয়তো 5টা সিলেক্ট হতো। তাই সত্যি মনে হয় তাই? তোর কি মনে হয় না মানে ওখানেও ফার্মাসি কাটতো, তুই গিয়ে একটুখানি বলে যে তুই যদি ধর আমি এডিটর একটা ইয়ে, ঠিক আছে, আর তুই লেখক, তুই হচ্ছিস, ধর তোর সাথে আমার একটা অন্য সম্পর্ক রয়েছে অন্য লেখক, আমি কি তোরটা ছাপবো না? পয়েন্ট আছে, সব জায়গায় হতো। তো ফেসবুক, আর ফেসবুক কবি কি, মানে আমার লিখতে ইচ্ছে করছে, আমি ডায়েরিতে লিখছি না, আমি আমার ফেসবুক ওয়ালে লিখছি, তোমরা পড়ছো সেটা পাঠকেরও তো দায়ী কাউকে। ফেসবুক কবি কি? সোশ্যাল মিডিয়া একটা প্রচার করার জায়গা, যেরকম খবরের কাগজ একটা প্রচার করার জায়গা, ম্যাগাজিন একটা প্রচার করার জায়গা। আগে কি খারাপ লেখা ছিল না? আগে কি খারাপ বই হতো না? আগে কি হলুদ চটি বই বিক্রি হতো না? হতো তো। তাহলে ওকে, আই টেক মাই স্টেটমেন্ট ব্যাক, ফাইন। না, আমার বক্তব্যটার পয়েন্টটা এটাই ছিল, মেবি আই হ্যাভ ইউজ দ্য রং টার্ম, বাট আমার বক্তব্যটা এটাই ছিল যে আগে একটা বই মানে সাপোজ একটা তুমি বই ছাপাতে যাচ্ছ, তুমি সেটা
বিনামূল্যে বা তোমার দিক থেকে কোনো ইনভেস্ট না করে তখনই ছাপাতে পারবে যখন দ্য পাবলিশার ওয়ান্টস টু পাবলিশ ইট, ওকে, দ্য এডিটর লাইকস ইট, ওকে। জে কে রাউলিং নিজের বই নিয়ে মানে প্রচুর পাবলিশারদের কাছে গেছেন, রিজেক্ট হয়েছেন, তারপরে গিয়ে কিন্তু কোনো না কোনো পাবলিশার যেটা পছন্দ করে সাপোজ। সো আই এম সেইং যে একটা ফিল্টার ছিল, যে মানে সামওয়ান ওয়াজ দেয়ার, যে সে বলছিল যে হ্যাঁ তোমার লেখাটা ভালো কি বাজে। আমি 100% বিশ্বাস করি যে সে হয়তো না বুঝেও অনেকে বলছিল, প্রচুর লোক ছিল যে তোমার লেখাটা বোঝার ক্ষমতা নেই। বাট ফেসবুকে তো সেটা নেই, রাইট? ফেসবুকে তো যে যা ইচ্ছা লিখতে পারে। মানে আমি নাম নিচ্ছি না, আমাদের রাজ্যের একজন সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যে মহিলা, তারও বই ছাপা হচ্ছে, সেও চাইলে ফেসবুকে এসে কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা ইচ্ছা লিখতে পারে, রাইট? আই এম জাস্ট সেইং যে যেই ক্রেডিবিলিটি নিয়ে একটা বই ছাপাতে লাগছে, সেই ক্রেডিবিলিটিটা কিন্তু ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় লাগছে না, কারণ তোমার যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো। দ্যাট ইজ মাই অনলি পয়েন্ট। ফেসবুক কবিটা আমি বাদ দিচ্ছি আমার পয়েন্ট থেকে। সো কারুর কি এতগুলো সময় নষ্ট করে, টাকা খরচা করে বা পাবলিশারের দৌড়ে দৌড়ে ঘুরে একটা বই পাবলিশ করানোর থেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় লেখাটা কি তার জন্য বেনিফিশিয়াল? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। দেখ, প্রথমত কথাটা হচ্ছে যে আমাকে কোনোদিনও কিন্তু টাকা দিয়ে বই ছাপাতে হয়নি, কোনো দিনও নয়, রাইট? আমাকে জীবনে ছাপাতে হয়নি। আমি তো প্রথম বইটা যখন বেরোবে তখন আমি ভাবিনি যে আমার বই বেরোবে। আমাকে প্রকাশক এসে বলে যে আমি আপনার বই করতে চাই, ঠিক আছে? তখন আমার এত ফলোয়ার্সও নয়, কিচ্ছুই নয়, ঠিক আছে? আমি শুধু লিখছি, কিন্তু আমার প্রথম বই 950 কপি বিক্রি হয়েছিল, ঠিক আছে? এইবার দেখ, বই ছাপানোটা পাবলিশিংও কিন্তু এখন একটা ব্যবসায়ী হয়ে গেছে। বিশ্বাস কর, তুই দেখবি এই যে এতগুলো পাবলিশিং হাউস রয়েছে, তার মধ্যে যদি 100টা পাবলিশিং হাউস থাকে, তার মধ্যে 90টা পাবলিশিং হাউস কিন্তু কোনো না কোনো সেলিব্রিটিকে টার্গেট করে তার বই ছাপানোর জন্য, তার বইটাকে পাবলিশ করার জন্য। সেই লিখুক চাই না লিখুক, রাইট? কারণ তাকেও তার ব্যবসাটাকে তুলতে হবে। এইবার আর হচ্ছে একজন কবি, এটা 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 হয়তো একটা মিথ কাজ করে যে তার বই বেরিয়েছে মানেই সে কবি। আমি কিন্তু নিজেকে এখন অবধি কবি বলি না, কারণ আমি কে কবি বলার? আমি নিজেকে কমরেডও বলি না, আমি নিজেকে কমিউনিস্টও বলি না, কারণ আমি কে? কারণ এই উপাধিটা আমাকে অন্য লোকেরা দেবে, রাইট? আমি বই ছাপিয়েছি মানে আমি কবি হয়ে গেছি, নই। আমাকে যখন পাঠক মনে করে রাখবে যে এই কবি, এই লেখিকা, তখন আমি। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে এই মিথ্যা থেকে বেরোতে হবে যে আপনার বই ছাপলেই আপনি আর বই আমি তখনই ছাপাবো যখন আমার পাঠক তৈরি হবে। আমি আমার ড্রেসিং টেবিলে বই সাজিয়ে রাখার জন্য নয়, এক। আর দুই হচ্ছে যে বেনিফিশিয়াল নন বেনিফিশিয়াল তো কিছু না। তাহলে এটাও বলবি, নেটফ্লিক্সের সিনেমা বেরোয়, অনেকে ইউটিউবের শর্টস বানাচ্ছে, ঠিক আছে? এটাও বানাচ্ছে, তো নেটফ্লিক্সেও তো অনেক সিনেমা চলে না, বাজে ভুলভাল সিনেমা রয়েছে, বা সিনেমা হলেও অনেক সিনেমা চলে না। যার সামর্থ্য রয়েছে বা যার ইচ্ছে রয়েছে সে করছে। এবার হচ্ছে মানুষ কাটটা নেবে, মানে তুই এই স্টুডিওর থেকে বেরো, এখানে হয়তো এই চত্বরের মধ্যে 4টে বিরিয়ানির দোকান পাবি, কিন্তু কার বিরিয়ানি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? যে ভালোটা দেয়। এটা মানুষকে ডিসাইড করতে দেয় কোনটা বেনিফিশিয়াল নয়। এবার 2 দিন 3 দিন 4 দিন তোয়াজ করে 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 বই বিক্রি করতে পারবি, কিন্তু আলটিমেটলি তার বই বিক্রি হবে তার যে সেখানে গিয়ে। কারণ বিশ্বাস কর, আমি নিজে দেখেছি যে আমি বইমেলায় ঢুকছি আর আমার আগে সিনেমা আর্টিস্টরা ঢুকেছে, ঠিক আছে, আমার এই স্টলে। কিন্তু যে আমি ঢুকেছি সেই সময় পুরো ভিড়টা আমার কাছে, কারণ বইমেলাটা লেখিকাদের, বইমেলাটা সিনেমা আর্টিস্টদের নয়। সো এটাই, অ্যান্ড দেয়ার আই ওয়েন। ওকে, seriously I'm getting a another total perspective, different vibe and perspective, যেটা আমার খুব ভালো লাগছে। তো মেবি এটাই আমার পডকাস্টটা করার একটা সার্থকতা, যে আই গেট টু meet a lot of people, get to hear about a very lot of lived different experiences, right, and very good perspectives of life. Maybe হয়তো মানে it will help me grow in my personal life as well. সো যাই হোক, তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মানে ফ্রম স্টার্টিং, মানে ঠিক ওরকম না, মানে জাস্ট তোমার অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশন, আর এখন তুমি প্রফেশনালি কি করছো একটু যদি বল।
আচ্ছা, মানে আমাকে আমার বন্ধুরা বলেছে আমার কাছে দুটো জিনিসই রয়েছে সব থেকে বেশি, সেটা হচ্ছে শাড়ি আর আমার শিক্ষা, ঠিক আছে? Okay. তো আমি আলটিমেটলি আমার মানে আমি মিশনারি স্কুল থেকে পড়ে বেরিয়েছি, ঠিক আছে, সেন্ট পলস মিশন থেকে পড়েছি। তারপর আই ডিড মাই গ্র্যাজুয়েশন ইন জার্নালিজম মাস কমিউনিকেশন কালকাটা ইউনিভার্সিটি, মাস্টার্স করেছি হিউম্যান রাইটস হিউম্যান ডেভেলপমেন্টে। তারপরে পড়াশোনা করতে পারিনি কারণ বাবা মারা গেছিল, চাকরি করতে হতো। অ্যান্ড এখন আমি একটা কোম্পানির HR, কোম্পানির নাম হচ্ছে রানস্টাড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আমরা পৃথিবীর অন ক্যামেরা বলছো? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় রিক্রুটমেন্ট ফার্ম। যদি আপনাদের চাকরি দরকার হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। দেখবে লক্ষ লক্ষ মেসেজ আসছে, যা অবস্থা, লক্ষ লক্ষ মেসেজ। তবে আমি কলকাতার জন্য হায়ার করি না আপাতত। তো হ্যাঁ, রানস্টাড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। অ্যান্ড আই অ্যাম, কি বলবো, আমি খুব গর্বিত যে আমি এতদূর পড়াশোনা করতে পেরেছি, আর আমি আরও পড়তে চাই পরবর্তীকালে। এবার পরে আগে PhD করার ইচ্ছে ছিল, এখন বোধহয় MBA করার ইচ্ছে রয়েছে, জানি না তারপরে গিয়ে আমি কী করার ইচ্ছে থাকবে, বাট হ্যাঁ, পড়াশোনা করতে চাই। এই কোয়েশ্চেনটা করার কারণটা এটাই ছিল যে এটা জানার জন্য যে তুমি তোমার কবিতা লেখাটাকে কি তোমার প্রফেশনের মধ্যে ধরো না, মানে ইটস জাস্ট আ প্যাশন। তোকে তো প্রথমেই বললাম কবিতা কি আমাকে খেতে দিচ্ছে না। আমি একটা শাড়ি পরেই, ধর আমি প্রত্যেক মাসে একটা করে শাড়ি কিনি, কারণ না কিনে শাড়ি কিনি। আমি কবিতা লিখে যে টাকাটা পাই, টাকাটা পাই, সেটা দিয়ে তো আমি বাড়ি ভাড়া দিয়ে আমার কাছে কিছু থাকবে না, ঠিক আছে? বাড়ি ভাড়া এসে দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, অন্যরা কি করছে, কিন্তু তারা ডেডিকেটেডলি ওই টাইমটা দিচ্ছে, কারণ তারা যখন ডেডিকেটেড, আজকে যে কবিতা লিখে আজকে বা বই লিখে যারা আজকে একটা বড় জায়গায় তারা পুরো লাইভলিহুড করছে, তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা যখন স্ট্রাগলটা করছে, লিখছে, তাদেরকে পেটে ভাত জোগাড় করে দেওয়ার জন্য কেউ রয়েছে। তাদের জন্য তাদের বউ বা তাদের বর তাদেরকে বলছে যে তুমি লেখো, আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে ঘর দেবো, আমি তোমাকে শান্তিতে শুতে দেবো। আমাকে তো বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেখানে গিয়ে আগে তো আমাকে আমার পেট চালাতে হবে। তো আর আমি প্রফেশন করিনি বলে আমার একটা সুবিধা যে আমি না ওই ফারমাইশি লেখা লিখতে পারি না, আমাকে যা লিখতে বলছে লিখতে পারি না। আজকে আমি ফার্স্ট টাইম অন ক্যামেরা বলছি একটা কথা, মানে আমি অনেক জায়গায় বলছি বাট অন ক্যামেরা কোনোদিন বলি না। আই ওয়ান্ট দিস টু গো, ঠিক আছে? একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেল সরকারি অ্যাড করবে বলে আমাকে দিয়ে লিখিয়েছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট, দারুণ একটা মানে প্রেক্ষাপটে। আর আমি সারা জীবনে একটুখানি মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখেছিলাম। সে আমাকে প্রথমে তো পরেও নি জানিস, তখন আমাদের অত মেল ফেল ছিল না, হোয়াটসঅ্যাপে লেখাটা পাঠিয়েছিলাম, ঠিক আছে? অত মেলের চলও ছিল না, ইমেলসে লেখাটা পাঠিয়েছি। সারা রাত্রির খেটে আমাকে টাকা দেবে বলেছিল, কিছু একটা টাকার জন্যই করেছিলাম। যে আর ছোটো বয়স তো, 20-21 বছর বয়স তো, না বাবা আমি লিখে আমার লেখা নিয়ে অ্যাড হবে। প্রথমেই সে আমাকে ওটা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে তুমি যে লেখাটা দিলে, প্রথমেই সেই আমাকে অ্যাড মেকার জিজ্ঞেস করেছিল কোনো মেয়ের নাম্বার রয়েছে যারা অভিনয় করতে পারবে, দিয়ে দাও, আমাকে রাত্রে ফোন করতে বলে। মানে ও কিন্তু লেখাটাও পড়েনি, কিন্তু দেখতে চাইছে যে আমার কাছে কোনো মেয়ের নাম্বার রয়েছে নাকি যারা ওখানে অ্যাড করতে পারবে। সেই কারণটা এরা কেন বলেছিল আমি জানি না। তুমি একজন ডিরেক্টর, তোমার কাছে কাস্টিং করার জন্য অন্য কেউ নেই, তুমি একজন, এর থেকেই ভাবছে। এবার অনেকেই ভাবতে পারে যে না না আপনি লিখেছেন, আপনার মাথায় তো থাকবে যে কীরকম ক্যারেক্টার আপনি চাইছেন, কিন্তু সেটা তো লেখকের দায় নয়। আপনি কাস্টিং করেন, তারপর আমি চুজ করে নেবো। 2 হচ্ছে, সে বললো সবই সুন্দর হয়েছে, কিন্তু অঞ্জন দত্তের একটা সিনেমা দেখেছিলাম, ওই সিনটার পুরো টুকে এখানটা লিখে দাও, শুধু নামগুলো চেঞ্জ করে দাও। আমি তাকে বলেছিলাম যে আমি করতে পারবো না, আমার লেখাটাও আপনি নিয়ে নিন, কারণ আমার লেখা এমনি বেরিয়ে আসবে। আপনি আমার একটা লেখা নেবেন, 2টো লেখা নেবেন। তো এটা আমি ফার্স্ট টাইম অন ক্যামেরা বললাম। সো হবে না রে আমার দ্বারা ফারমাইশি লেখা, আমার দ্বারা আমাকে প্রকাশক বলে দেবে এই লিখতে হবে, এই কদিনের মধ্যে লিখতে হবে, আমি পারবো না। আমার প্রকাশকরা আমাকে 1 বছর সময় দেয়, তারপরে বইমেলা শেষে গিয়ে জিজ্ঞেস করে বন্যা হয়েছে, তখন আমি লিখতে বসি। না আমি বিশেষ করে আই হ্যাভ গট ভেরি গুড পাবলিশার্স, হ্যাঁ, মানে আমি যদি আমার বই যদি বিক্রি না হতো, আমার প্রকাশকরা আমাকে এত তোয়াজ করতে না, ইটস অলওয়েজ আ গিভ এন্ড টেক পলিসি, একদম। বাট আই হ্যাভ ভেরি গুড পাবলিশার্স, মানে সৌরভ বিশাই ইজ আ ভেরি গুড পাবলিশার। আমার ক্ষেত্রে তো ভেরি গুড পাবলিশার, অন্যদের ক্ষেত্রে কি আমি বলতে পারবো না, অন্যদের দায় আমি নেবো না, বাট আমার ক্ষেত্রে ভেরি গুড পাবলিশার। তাও দেয়ার মতবিরোধ রয়েছে সৌরভ তোমার সাথে আমার, তবুও বাট ইউ হ্যাভ বিন আ ভেরি গুড ফ্রেন্ড।
পারফেক্ট। সো একটা কোয়েশ্চেন যেটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম জাস্ট সেইং যে তোমার অ্যাকাডেমিক্স বা প্রফেশন পুরোটা বাদ দিয়ে জাস্ট কবিতার ক্ষেত্রে তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা তোমার কাছে একটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? আচ্ছা, মানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, অনেক মানুষই জানিস তো জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ওরিয়েন্টেশন গুলিয়ে ফেলে। সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে হচ্ছে তুমি কার প্রতি অ্যাট্রাক্টেড, ওকে, রাইট? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা আমি বলছি, জেন্ডার হচ্ছে তুমি কোন জেন্ডারে পারফর্ম করছো। আমি তোর এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? তুই তোর বায়োলজিক্যাল সেক্স, মানে তুই যখন জন্মেছিলিস তোর বায়োলজিক্যাল সেক্স তুই একটা মেল, রাইট? তোর জেন্ডার হচ্ছে তুই ওই মেল, মানে তুই নিজেকে ছেলেই মনে করিস, তুই কোনোভাবেই নিজেকে মেয়ে মনে করিস না, তাই জন্য তোর জেন্ডারও হচ্ছে তোর মেল। ইউ আর আ সিস জেন্ডার মেল, কারণ তুই যেই জেন্ডারে জন্মে, মানে যেই বায়োলজিক্যাল সেক্স নিয়ে জন্মেছিস তুই সেই জেন্ডারেই পারফর্ম করছিস। এবার আমি আমার ক্ষেত্রে রয়েছি, I was born as a biological male, but I consider myself as a woman, and I'm going through transition. Transitionটা বাদ দিলাম। So my sexual মানে biological sex is male ছিল, এখন ট্রানজিশন হচ্ছে, and now my gender is I'm a woman, a transgender woman, right? এবার সেক্সুয়াল ওরিয়েন্টেশন হচ্ছে my preference of তুই মানে আমি কাকে চুজ করছি। তো তুই একটা মেয়ের প্রতি, মেয়েকে বিয়ে করেছিস, মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড, তাই জন্য তুই একজন হেটেরোসেক্সুয়াল মানুষ, রাইট? রাইট। নিজেকে, কারণ তুই ছেলে হয়ে একটা মেয়েকে পছন্দ করছিস, কিন্তু তুই যদি ছেলে হয়ে আরেকটা ছেলেকে পছন্দ করছিস তাহলে তুই গে। ছেলে হয়ে বা এক মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করলেও তুই গে, ঠিক আছে? গে বা লেসবিয়ান, গেই বলে, ঠিক আছে? বা তুই ছেলে হয়ে যদি মেয়ে আর ছেলে উভয়কে পছন্দ করছিস তাহলে তুই বাইসেক্সুয়াল। আমি নিজেকে একজন মেয়ে মনে করছি, আমি একটা ছেলেকে পছন্দ করছি, তাহলে আমি কি? আমি তো তোর মতোই হেটেরোসেক্সুয়াল, কারণ আমি তো নিজেকে মেয়ে মনে করছি। যতক্ষণ আমি ছেলে ছিলাম, নিজেকে ছেলে বলে স্বীকার করতাম, তখন যখন আমি একটা ছেলেকে পছন্দ করছি তখন আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আমি একজন গে, right? But now I am as heterosexual as you are, because I consider myself as a woman. Right. এবার তোর প্রশ্ন হচ্ছে যে কবিতায় আমার সেক্সুয়াল কি ছিল? সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে তুমি তোমার ডিসঅ্যাডভান্টেজ বলে মনে করো না অ্যাডভান্টেজ? মানে কেন কোশ্চেনটা করছি, কারণ আমি সারা জীবনই নিজেকে নারী মনে করে এসেছি, আমি নারীদের হয়ে লিখেছি, এন্ড কবিতায় তো ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিছুই নেই। আমি কবিতা সবসময় একজন নারীর পার্সপেক্টিভ থেকেই লিখেছি। না, অডিয়েন্সের রিসেপশনটার কথা আমি বলছি। অডিয়েন্সের রিসেপশন খুব ভালো, আর যারা ট্রোল করে তারা সবকিছু নিয়ে ট্রোল করে। ভাই আমার একটা প্রেমের কবিতার তলায় একটা প্রেমের, কিছুদিন আগে একটা প্রেমের কবিতা লিখে এসেছি, প্রেমের কবিতার তলায়, সেখানে এত ভালো ভালো কমেন্টের পরেও একজন কমেন্ট করে এসেছে এই তো সেক্স করে এসেছে বলে এত ভালো কবিতা বেরিয়েছে। তো সব কমেন্টস যদি ধরে বসে থাকতাম তাহলে তো আমি আর এগোতে পারতাম না, তাহলে তো গতকাল গিয়ে আমি বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডটা নিয়ে আসতে পারতাম না। আমি তো কাঁদতাম ঘরে বসে, না আমি তো জাস্ট কবিতা লিখেছি, কারণ ও সেক্সের সাথে তুলনা করলো। হ্যাঁ ভাই, আমি সেক্স করি, তো তোমরাও করো। আমি কাউকে ঠকিয়ে করি না, আমি কাউকে ফোর্স করে করি না, আমি কারোর সম্মতির অসম্মতির ইয়েতে করি না। হ্যাঁ, কেউ আমার সাথে শুয়ে সেটা স্বীকার করতে চাইছে, সেটা তার প্রাইভেসি, তাই জন্য আমি তার নাম বলি না, কারণ সেটা আমি তার প্রাইভেসিকে সম্মান করি। কারেক্ট। কারণ আজকালকের আমরা কেউই তো ভগবানের দান নই। আমাদের বাবা মারা সেক্স করেছে বলেই আমরা আজকে এখানে, আর আমাদের বাবা মারা বাচ্চা জন্ম দেবে বলে সেক্সটা করেনি, তারা আমরা একটা ট্যাবু বানিয়ে রেখে তারা সেক্স করার জন্যই সেক্সটা করেছে, তারপর বাচ্চা হয়ে গেছে। সো দ্যাটস ইট। সেক্সুয়াল ওরিয়েন্টেশন কবিতা থেকে আলাদা। এবার মানে আমি আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য কবিতা লিখছি এরকম বলে কোনো, ডেফিনেটলি, কারণ আমি কোনোদিনই মা সব জানতো ছাড়া, লাস্ট বইটা ছাড়া আমি কোনোদিনই কোনো বইয়েই কোথাও গিয়ে এই জিনিসটা প্রকাশ করিনি যে আমি ট্রান্সজেন্ডার ওম্যান বা আমি ট্রান্সজেন্ডার বলে এই কবিতাগুলো লিখছি। আমি সারা জীবন যখন আমি অভিষেক হিসেবেই থাকতাম তখনও নিজেকে একটা মেয়ের পার্সপেক্টিভ থেকেই লিখে এসেছি, আর আমার তাই জন্য মহিলা পাঠকই বেশি সারা জীবন। লোকে আমাকে বলে যে আপনি ছেলের পার্সপেক্টিভ থেকে, আমি বললাম আমি ছেলে হয়ে কোনোদিন ভাবতেই পারিনি, কোনোদিন ভাবতে পারিনি। আমি জীবনে প্রথম চুমু খাই তখনও আমি বর বউ খেলতে খেলতে বউটাই আমি সেরেছিলাম, যাকে আমি প্রথম চুমু খেয়েছিলাম জীবনে খুব অল্প বয়সে। তো
টোটালি ক্লিয়ার। তুমি কালকে যখন নিজের ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডটা রিসিভ করলে, তুমি নিজের কনক্লুডিং স্পিচে বলেছিলে যে মানে রেজ আ ডটার টু এডুকেট দেম, নট টু ম্যারি দেম অফ। ওকে, সো মানে একটু যদি এলাবোরেট করে এক্সপ্লেন করে। দেখ, আমাদের মধ্যে এখনও একটা জিনিস, আর যেহেতু সব থেকে বড় কথা আই অ্যাম পাসেবল, মানে পাসেবল শব্দটা কেন বলছি, মানে আমাকে দেখে হয়তো অতটা বোঝা যায় না যে আই এম আ ট্রান্স ওম্যান, আনটিল আনলেস কেউ জানুক বা খুব খতিয়ে দেখুক। তো এই 30 বছর বয়সে যখন ধর আমাকে প্রোফাইলটা চোখে পড়েছে কারোর, আর পুরো বায়োটা পড়েনি, তারা আমাকে প্রথমে জিজ্ঞেস করে এজ কত, আমি বলি 30, তখনই বলে বিয়ে হয়নি আপনার। তো এটা কি একটা ছেলেকে কখনো জিজ্ঞেস করা হয়, 30 বছরের ছেলেকে, যে বিয়ে হয়েছে কিনা? আমার কি মনে হয় বলতো, যে আমার মনে হয় যে বিয়েটা একটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস। সেটা মা বাবা কেন ঠিক করবে? মা বাবা ঠিক করবে যে আমি সন্তান পড়াশোনা করবে, সে ছেলে হোক মেয়ে হোক। তো আমার মনে হয় যে একজন নারীকে তুমি তার সব থেকে বড় স্বাধীনতাটাকে তখন নিতে পারো যাকে তুমি তাকে শিক্ষিত করতে পারো। তারপর সে বিয়ে করবে কি না করবে, বিয়েটা তো ইন্ডিভিজুয়াল চয়েস, বিয়ের টাকা সে জোগাড় করে নেবে। আমার মনে আছে, আমি একদিন ওয়ার্ক ফ্রম হোম করছি, আমার কাছে একজন বাড়িতে বেল বাজায়, তো আমার কাছে টাকা চাইতে আসে, বলে 20টা টাকা দাও, মেয়ের বিয়ে। ঠিক আছে, আমি বললাম মেয়ের নাম্বার দাও, আমি HR, আমি চাকরি করে দেবো। বলছে না বিয়ে দিতেই হবে। আমি বললাম না, তুমি দেখো, বিশ্বাস করো, তুমি তাকে চাকরি করতে দাও, সে নিজের বিয়ের টাকা নিজে জোগাড় করে নেবে, আর তোমাকেও লোকের কাছে গিয়ে তার বিয়ের টাকার জন্য হাত পাততে হবে। যদিও সে মেয়ের নাম্বার দেয়নি, কারণ সেটা তার স্ক্যামই ছিল লোকের কাছে মেয়ের বিয়ে বলে টাকা চাই যাওয়ার জন্য। বাট আমার কাছে এটাই মনে হয়, বিয়েটা তো ইন্ডিভিজুয়াল চয়েস। একটা মেয়েকে বিয়ে দিতেই হবেই। স্টার জলসায় একটা রিয়ালিটি শো হতো, স্বয়ম্বর বলে, ওখানের একটা হুক লাইন আমার খুব ভালো লেগেছিল, যে ছেলেরা কি বিয়ে করে না মেয়ে বিয়ে হয়, বোকা বোকা কনসেপ্ট আজ আর নয়। মানে মেয়ে বিয়ে হবে কেন, মেয়েও বিয়ে করতে পারে, মানে ওর হবে কেন? তো কারেক্ট। সো দুটো পয়েন্ট যেটা তোমার থেকে আমি এক্সপ্লেনেশন চাই। ফার্স্ট পয়েন্ট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট, সেকেন্ড পয়েন্ট ইজ ফেমিনিজম। মানে হোয়াট ইজ অ্যাকর্ডিং টু ইউ ইজ অ্যাকচুয়াল ফেমিনিজম। আই এম নট টকিং অ্যাবাউট যে মানে ফেক ফেমিনিজম। আচ্ছা, ফেক ফেমিনিজম, সিউডো ফেমিনিজম আবার কি হয়? ফেমিনিজম মানে আমি জানি, আমি কিছু এক্সাম্পল দিতে পারি। আমি তোকে বলছি যে যদি বলিস যে একটা মেয়ে দাঁড়িয়েছে, মানে আমি আজকে দাঁড়িয়ে যদি সিগারেট খেয়ে বলি ভাই আমি একটা মেয়ে, আমি সিগারেট খেতেই পারি, সেটাকে ফেমিনিজম হিসেবে নিস না। এক্স্যাক্টলি, ফেমিনিজম হিসেবে নিস না। আমি মেয়ে, আমাকে তুমি মেয়ে হয়ে সিগারেট খাচ্ছ কেন এটা বলো না, আমাকে তুমি এটাই বলতে পারো সিগারেট খাচ্ছ কেন। কারেক্ট, একদম এটা বল, সেখানে ফেমিনিজমে নিয়ে যাস একদম। এন্ড হোয়াট ইজ ফেমিনিজম? ফেমিনিজম মানেই হচ্ছে যে পুরুষতান্ত্রিকতা দ্বারা, পুরুষতান্ত্রিক মানে কিন্তু শুধু পুরুষ দ্বারা নয়, পুরুষকে নিয়ে, পুরুষকে বড় ভাবা, পুরুষকে বড় ভাবা, এই মেন্টালিটিতে দ্বারা যেই জেন্ডারগুলো অপ্রেসড হচ্ছে, শুধুমাত্র ফিমেলস নয়, ট্রান্সজেন্ডার ফিমেলসও বা খুব দুর্বল পুরুষেরাও যখন অপ্রেসড হচ্ছে, সেইটার এগেনস্টে কথা বলা হচ্ছে ফেমিনিজম। আমার কাছে ফেমিনিজম হচ্ছে, বিশ্বাস কর, যে যেই মহিলাটি প্রথমবার, যেই মহিলাটি যখন আমাদের এখানে আন্দোলন হয়েছিল, যখন আমাদের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সেই মেয়েটা বাংলা থেকে উঠে, বাংলার চাষবাসের ওখান থেকে উঠে বলেছিল যে আমি সংসার করব না, আমি আমার দেশ স্বাধীন করব, সেটা আমার কাছে ফেমিনিজম। ঠিক আছে, আমার কাছে ফেমিনিজম হচ্ছে যে যখন কোনো গ্রামে তার বর বলে দেবে এই না তুমি অমুক পার্টিকেই ভোট দেবে, তখন মহিলাটা বলবে না আমার ওকে পছন্দ না, আমার একে পছন্দ, আমি আমার মতো করে ভোট দেবো, আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো, সেটা আমার কাছে ফেমিনিজম। আমার কাছে ফেমিনিজম ওটা নয়। এবার তুই যদি বলে যে শাড়ির আঁচল নামিয়ে পড়া, শাড়ির আঁচল বুকের উপরে উঠে পড়া তো ফেমিনিজম না, বাট ওটা আমার চয়েস। আমি আজকে এখানে এতটা নামিয়েও যদি শাড়িটা পরি, এটা আমার চয়েস, কিন্তু এটার সাথে ফেমিনিজম কোনোভাবে আসে না। আমার চয়েস, কিন্তু আমাকে কেউ বলে দিতে পারবে না যে আমি শাড়ির আঁচলটা এখান থেকে পরবো। আমাকে কেউ বলে দিলে আমি তার বিরোধিতা করলো, সেটা ফেমিনিজম, কারণ আমি আমার চয়েসের জন্য লড়ছি।
আমার চয়েস বুক থেকে শাড়ির আঁচল নামিয়ে পড়া নয়, আমার চয়েস হচ্ছে যে তুমি আমাকে বলবে যে বুকে শাড়ির আঁচলটা তুলতে হবে, আমি তুলবো না, সেটা আমার কাছে ফেমিনিজম। এটা আমার কাছে ফেমিনিজম মানে কিন্তু বিশ্বাস কর যে ওই মানে এই ছেলেটা এরকম করেছে তাহলে আমরাও করবো, ভাই ছেলে দিয়ে জীবনে কোনো দরকার সেটা নয়। বাট হ্যাঁ এটা আমার কাছে হচ্ছে যে আমার কাছে বিয়ে শাদি, আমার কাছে কারোর মেয়ে হওয়া, কারোর স্ত্রী হওয়া, কারোর প্রেমিকা হওয়া, কারোর মা হওয়ার থেকে বেশি আমি হওয়াটা আমার কাছে ফেমিনিজম। আমার কাছে নিজের আইডেন্টিটি, কারণ আমার মায়ের কোনো পরিচয় নেই। বিশেষ করে আমার মা, আমার ভাইয়ের মা, আমার বাবার বউ, আমার বাবার প্রেমিকা, আমার মায়ের নিজের পরিচয় কোথায়? আমার মায়ের যখন নিজের পরিচয় হবে, যে আমার মায়ের পরিচয় বলবে যে এটা আইভির সন্তান, তখন ওটা ফেমিনিজম। অ্যান্ড উমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে নারীকে অগ্রগতির দিকে এগিয়ে দেওয়া। এবার অনেকেই বলতে পারে উমেন এম্পাওয়ারমেন্টের নামে নারীদেরকে সব কিছু দিয়ে দেওয়া, এক্স্যাক্ট কিছুই সামনে এগিয়ে দেওয়া হচ্ছে না, বিশ্বাস কর। এবার তুই যদি বলিস না অনেক কিছুই দেওয়া হচ্ছে, লেডিস সিট দেওয়া হয়েছে, ভাই 100 বছর ধরে এত অপ্রেস করে রয়েছে, সেই 100 বছরের অপ্রেস এই 10 বছরে তোমরা মিটিয়ে নিয়ে বলছো হয়ে গেছে। 100 বছরটা ইকুইটেবল করে দাও ভাই। আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি না, আমি ইকুইটিতে বিশ্বাস করি। ইকুইটি পৌঁছে যায়, ইকুয়ালিটি এমনি চলে আসবে। তুমি ইনফ্লেশনটা তো ক্যালকুলেটই করলে না, তারপর বললে যে না, আই টোটালি গেট ইউর পয়েন্ট। ফাইন। ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটার একটা দ্বিতীয় পর্ব রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। এই পর্বে মূলত আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ টপিকটা নিয়ে আলোচনা করেছি, যে এলজিবিটি কমিউনিটির মানুষদের কী করে সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে ন্যূনতম মান্যতাটুকু আমরা দিতে পারি এবং তাদেরকে গ্রহণ করতে পারি। বন্যাদির ইনপুটগুলো খুবই এফেক্টিভ এবং হেল্পফুল। তো রিকোয়েস্ট একটাই যে সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন।